মোবাইল, ট্যাব, কম্পিউটার আমার জন্য ক্ষতিকর না। আমি সেটাকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারছি, আমার জন্য প্রয়োজনীয়। এটা আমার বাবা-মাকে বোঝানো, তারা হয়তোবা এটা বুঝতে পারছেন না। হুট করে যদি বলি, "তুমি আমাকে বুঝতে পারছো না। তোমরা তো কিচ্ছু বোঝো না। তোমাদের জেনারেশন কিছুই বোঝে না।" এটা কিন্তু তাদেরকে অফেন্ডেড করবে। একটা চমৎকার কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে শেয়ার্ড বাউন্ডারি সেট করা। পড়াশোনার জন্য কতটুকু সময় আমার বরাদ্দ এবং আমি ফ্রেন্ডদের সাথে কতটুকু সময় চ্যাট করব, এটা বাবা-মা এবং সন্তানরা মিলে একসাথে বসে একটা প্রপার স্ক্রিন টাইম সেট করে দেওয়া। এটা যখন আমরা ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখবো, তখন আমাদের ভেতরে ইমোশনাল বন্ডিংটা স্ট্রং হবে। আর ইমোশনাল বন্ডিং স্ট্রং হলে অটোমেটিক্যালি বাবা-মাদের ডোরটা ওপেন হয়ে যায়। দর্শক, এখানে আসার আগে বাবাকে একটা মিম দেখালাম। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাই, বাবা বুঝলোই না যে আমি আসলে তোকে কি বুঝাচ্ছি। সবসময় একটা গ্যাঞ্জাম লেগে যায় এই ব্যাপারগুলো নিয়ে। তাই আজকের আড্ডায় নিয়ে আসছি মিথিলা খন্দকার আপুকে। শি ইজ দ্য বস এবং সে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে যেহেতু কাজ করছে, আপু নিশ্চয়ই আমাকে কিছু না কিছু সমাধান দিতে পারবে। আপু, বাবা কেন বুঝতে চায় না? আমি এটাই বুঝি না। মানে বড়দের সাথে একটা ঝামেলা লেগেই যায়। একটা জিনিস নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু তারা সিরিয়াস। কি করব? ওকে, থ্যাংকস ফর ইনভাইটিং মি। প্রথমেই বলে নিচ্ছি। আর এই কনসার্নটা বাবা বুঝতে চায় না। আর বাবা-মার দিক থেকে হয়তোবা কাছাকাছি কোনো কনসার্ন, যেটা তো তোর ভালোর জন্যই বলছি। এই Exactly. গ্যাপটা, এই ইন্টারজেনারেশনাল কনফ্লিক্টটা কিন্তু 2026 এ প্রচুর আমরা দেখছি। এই পুরো ব্যাপারটাকে যদি আমি আমার রিসেন্ট কোনো কেস থেকে একটু রিলেট করে বলতে চাই, ধরে নিই ছদ্মনাম রাফা। হ্যাঁ, রাফাকে ওর মা নিয়ে এসেছিল। রাফার বয়স 16 কি 17 হবে। সো ওর মা এসে আমার চেম্বারে বলছে যে, "আপা, আমি আমার মেয়েটাকে নিয়ে খুব বিপদে আছি।" রাফা কেমন যেন নিজের ভিতরে একটু গুটিয়ে গেছে। ওর জগৎটাই কেন যেন একটু মোবাইল ফোন বা স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে গেছে। ওকে আমরা কোনো কিছু বললে, বোঝাতে গেলে ইরিটেটেড হয়ে যাচ্ছে, চিৎকার রাগ হয়ে করছে, যায় রাগ অনেক হয়ে সময়। যাচ্ছে। এবং আমি আসলে বুঝি না যে মোবাইল ফোনে এত কি করা যায়? এটাতে ওর বিহেভিয়ারাল অনেক পরিবর্তন হচ্ছে। ঘুমায় না, খায় না ঠিকমতো। মোবাইলটাই ওর খাবার। মোবাইলটাই ওর ঘুমটাকে গ্রাস করছে। তারপর যখন মা বের হয়ে গেলে রাফা এসছে, তখন রাফাকে জিজ্ঞেস করেছি, "বাবা, তুমি কেমন আছো?" অ্যান্ড দেন যখন মেইন প্রসঙ্গটাতে এসেছি, রাফা তখন বলছে, "আপনি যেরকম করে বললেন আপু, অনেকটা এরকম যে, আন্টি, আমার মা, আমার বাবা আমাকে কিচ্ছু কখনোই বুঝতে চায় না। আমি জানি না আমি কি করেছি। যেমন আমি হয়তোবা কোনো কাজ করছি, ট্রাস্ট মি আন্টি, আমি আমার অ্যাসাইনমেন্টের কাজই করছিলাম, হ্যাঁ? এবং আমার সব পড়া টিমসে দিয়ে দেয় বা আমার গুগল ক্লাসরুমে দিয়ে দেয়। হ্যাঁ। আমি ওটা দেখে পড়াশোনা করছি, পরদিন পরীক্ষা। মাকে বোঝাতেই পারছি না যে আমি পড়াশোনা করছি মা। অ্যান্ড আমি যে তাদেরকে বোঝাতে পারছি না, আমি তো তাদের সন্তান। ওনারা কি আমাকে ট্রাস্ট করছেন না? আমি কি বিশ্বাসযোগ্য হতে পারিনি?" তখন আমার অনেক বেশি ফ্রাস্ট্রেটেড লাগে, হোপলেস লাগে। কখনো যখন পড়ি, আমি হয়তোবা 70% সময় পড়ছি। ওই 30% সময় হয়তোবা মোবাইল নেই। এটাও তো একটা লাইফের পার্ট। আমি বন্ধুদের সাথে কথা বলছি বা কিছু। সেখানেও মার একটা মানে যাই করি সেটাই দোষ। এরকম একটা ব্যাপারে আসলে পৌঁছে যায়। সো আমিও খুব কষ্টে আছি। মাকে একটু বোঝান তো আন্টি, আমার সাথে যাতে এরকম না করে। আর হয় কি, সারাদিন পর যখন ফোনটা হাতে নেই, তখনই বাবা-মা আসে, তখনই দেখে এবং মনে হয় যে তখনই বলতে থাকে, "এই সারাদিন ফোন এই তো হাতে।" সারাদিন ফোন। এই যে, হ্যাঁ। তো এই যে একটা গ্যাপ আমাদের মধ্যে, না একটা কমিউনিকেশন গ্যাপ আছে। আমি যেটা বোঝাতে চাই সেটা তারা বোঝেই না। আবার তারা যে বোঝাতে চাচ্ছে, মেজাজটা খারাপ হয়ে যায়। মানে বোঝানোর কায়দাটাও এমন মনে হয় যে বকা দিচ্ছে। বোঝানোর তো কায়দাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার তো আসলে এরকম কেসেস আসে, টিনেজার অনেক ক্লায়েন্ট দেখেন, অথবা আপনার ফ্যামিলিতেও অনেকে আছে। আছে, তো আছে। তাদেরকে আসলে, আপনি তো সাইকোলজিস্ট, নিশ্চয়ই মন-টন বুঝতে পারেন আরকি। চেষ্টা তো তো করি আপনি কিছু না কিছু কিভাবে আপু। তাদের সাথে আপনি কমিউনিকেট করেন কিভাবে এই ব্যাপারগুলো নিয়ে? ওয়েল, নাইস কোয়েশ্চেন আপু। আমি যদি এটাকেই ব্যাখ্যা করি, আমি একটু স্টেপ বাই স্টেপ যাই, তাহলে শুরু করব যে আসলে শুরুটা কোত্থেকে হচ্ছে। বাবা-মা সন্তানকে বুঝতে পারছেন না, সন্তান বাবা-মাকে বুঝতে পারছেন না। এই জেনারেশন গ্যাপটার ১ম যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে আইস ব্রেকিং। মানে কি বরফটা ভাঙবো, এটা হ্যাঁ, বুঝতে মানে বরফটা ভাঙবো কোথায়, ঠিক আছে? ভুল বোঝাবুঝি হচ্ছেটা কোথায়? যখন আমরা একবার ধরে ফেলতে পারবো, তখন স্টেপ বাই স্টেপ আগানোটা সহজ হবে। নাম্বার 1 যে কাজটা, ২ পক্ষ থেকেই সেটা আসতে হবে। বাট আমি মনে করি একটা প্রপার কমিউনিকেশন থাকা প্রয়োজন। ঠিক আছে? কমিউনিকেশন গ্যাপটা এড়াতে সুন্দর আলাপচারিতা বা প্রপার কমিউনিকেশন, খুব সুন্দর করে ডিসকাস করা বা আলোচনা করার যে জায়গাটা, এটা এস্টাবলিশ করতেই হবে। ঠিক আছে? যেমন আমি আমার একটা কথা, আমার গোলটা কি? আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য হচ্ছে
আমার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম যে একটা অপরচুনিটিও হতে পারে, এটা আমার শেখার একটা মাধ্যম হতে পারে, এটা আমার স্কিল ডেভেলপমেন্ট বা আমার দক্ষতা বিকাশের একটা জায়গা হতে পারে, এটা আমার বাবা মাকে বোঝানো, তারা হয়তো বা এটা বুঝতে পারছেন না। কারণ দক্ষতা বিকাশ, তারা লার্নিং বা শিক্ষা, এই জিনিসগুলো তারা সবসময় কাগজের বইয়ের মধ্যে পেয়ে এসেছেন। আমাদের যে পরিমাণ ডিজিটাল মিডিয়া এক্সপোজার, আমরা যতটুকু দেখে শিখেছি আমাদের জেনারেশনে, এই এক্সপোজারটা তাদের নাই, এবং এটা তাদের ভুল না, ঠিক আছে? সো বোঝানোর জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, একটা প্রপার কমিউনিকেশন চ্যানেল বা আমার যোগাযোগের একটা মাধ্যম তৈরি করতে হবে, আলাপ করতে হবে। আমি সব থেকে ভালোবাসি আমার সন্তানকে, বাট আমি বুঝতে পারছি না তারা আসলে কোন জগতে আছে, সেই জগৎটা তাদের জন্য সেফ বা নিরাপদ কিনা। সো আমার টেনশন তো হবেই, ঠিক আছে? সো তারা ভ্যালিড তাদের জায়গায়, আমি বোঝাতে পারছি না হয়তো বা। কী করতে পারি? হুট করে যদি বলি, তুমি আমাকে বুঝতে পারছো না, তোমরা তো কিচ্ছু বোঝো না, তোমাদের জেনারেশন কিছুই বোঝে না, এটা কিন্তু তাদেরকে অফেন্ডেড করবে। বাট আমি যদি এই অ্যাপ্রোচে না গিয়ে এভাবে বলি যে বাবা কিংবা মা, দেখো আমি বুঝতে পারছি তোমরা আমাদেরকে নিয়ে কনসার্নড, বাট ইন্টারনেটের এই প্ল্যাটফর্মটাতে সারাদিন যে আমরা শুধু মোবাইল ফোনে কথা বলছি সেটাই না, শুধুমাত্র কমিউনিকেট করছি ফ্রেন্ডদের সাথে, এই যে লিখে লিখে টেক্সট করছি, চ্যাট করছি, ভিডিও কল বা অডিও কলে কথা বলছি, এটাও একটা পার্ট। বাট শুধুমাত্র আমরা এটাই করছি না, আমরা কিন্তু অনেক কিছু শিখছি। দেখো আমাদের ক্লাসরুমের যে যত কি বলে এটাকে অ্যাসাইনমেন্টস বা যত আমাদের স্টাডি প্যাকগুলো সব গুগল ক্লাসরুমে থাকছে বা টিমসে দেওয়া থাকছে, এবং এটাকে টিমস বলে, এটাকে গুগল ক্লাসরুম বলে। দেখো আমার জন্য ব্যাপারটা তোমরা যতটা ক্ষতিকর মনে করছো এতটা ক্ষতিকর না, আমি শিখছি, এবং তোমাদের অপিনিয়ন আমার কাছে ইম্পর্ট্যান্ট, জাস্ট নোট দিস। তারা যখন বুঝবেন এই লাস্টের ওয়ার্ডটা, যে তোমরা বা তোমাদের অপিনিয়নটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, অফেন্সিভনেস তখন আর থাকে না বা কাজ করতে পারে না, ঠিক আছে? সো ওয়ার্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। সো বাচ্চাদেরকে বলবো যে বাবা মাদের সাথে হুট করে রিয়াক্টিভ না হয়ে গিয়ে, ইম্পালসিভ না হয়ে গিয়ে, তারা কোন জায়গা থেকে তোমাদের ব্যাপারে একটু কনসার্ন হচ্ছেন সেটা বোঝা, এবং তাদেরকে একটু বুঝিয়ে বলা। কি হয় তখন? তারা ইনভলভড ফিল করেন, রিজেক্টেড ফিল করেন না, তারা মনে করেন তারাও এই শিক্ষার বা এই প্রসেসের একটা অংশ। এটা না হয় আমি বোঝালাম যে দেখো তোমাদের কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, বা আমি এই কাজ করছি, তাদেরকে আমি একটু দেখালাম, কিন্তু তাদেরও তো আসলে তারাও যে রাগ করে বা তারাও যে শক্ত বা সিরিয়াস হয়ে যায়, তো সেই জায়গাটা তো তাদেরও বোঝা উচিত। বাবা মার উদ্দেশ্য বলবো ডেফিনেটলি একটা কথা, যে কমিউনিকেশন এক পক্ষ থেকে এটা হয় না। সো দুপক্ষ থেকে যদি বলতে যায় বাবা মা এখানে কি করবেন, একটা কাজ করবেন, অ্যাটলিস্ট তাদেরকে অ্যাপ্রোচেবল থাকতে হবে। আমি আমার মার সাথে বা বাবার সাথে কথা যে বলবো, ওই স্পেসটা আবার তাদেরকে দিতে হবে, মানে ওই জায়গাটা দিতে হবে যে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা, যে হ্যাঁ কথা বলতে পারবে, আমি আমার বাচ্চার কথাটা শোনার জন্য প্রস্তুত। ডিজিটাল ব্যাপার নিয়ে শুরুতেই যদি আমরা অনেক নেগেটিভিটি ধারণ করে থাকি, ডিজিটাল ব্যাপার মানেই খারাপ, কম্পিউটার মানেই শয়তানের বাক্স, তারপর হচ্ছে গিয়ে মোবাইল ফোন দেখছে বলেই রেজাল্ট খারাপ হচ্ছে, যাবতীয় যত সমস্যা এই মোবাইল ফোনের কারণে। আমরা কিছু এই বিলিফগুলো যদি এতটা আমাদের শক্তভাবে মাথার ভিতরে গেঁথে ফেলি, তখন গিয়ে আসলে আমার বাচ্চা আমাকে যেটাই বোঝাতে আসুক আমি তো বুঝবো না। বাবা মাদেরকেও বুঝতে হবে যে আমার সন্তান কথা বলতে চায়, আমি একটু শুনি তাদের কথা, ঠিক আছে? অর্থাৎ মানে বাবা মারও দরজাটা খোলা রাখতে হবে, আচ্ছা কি বলো আমি শুনছি, আর আমাদেরও একটু নরম হওয়া উচিত, মানে রেগে যায় যে কথা শোনার আগেই রাগ হয়ে যায়, ইম্পালসিভিটিটা সরিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? জাস্ট আমাদেরকে বোঝাতে হবে যে দে আর ইনভলভড পুরো এই লার্নিং প্রসেসে বা শিক্ষার এই প্রসেসটার মধ্যে বাবা মাও আছেন, ঠিক আছে? সবসময় তো তারা ছিলেন ফাইন্যান্সিয়ালি এবং সব দিক থেকেই পাশে আছেন, বাট ডিজিটালাইজড এই জায়গাটা যেহেতু তারা জানেন না, তাদেরকে জানানোর এবং বোঝানোর দায়িত্ব কিছুটা আমাদের উপর বর্তায়। সো এই দায়িত্বটা নিতে হবে প্রপার কমিউনিকেশনের মাধ্যমে। আমি 3টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, এটাগুলো একটা। নাম্বার 2 হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি। আমাদের ভয়ের জায়গাটা সেখানেই থাকে যেখানে আমরা জানি না, রাইট? আমরা যে জিনিসটা আমরা আমাদের সামনে পরিষ্কার না, বা আমাদের কাছে জ্ঞান কম আছে, নলেজ কম আছে, আনসার্টেনটি বা অনিশ্চয়তা আছে, সেখানে আমাদের ভয়ের জায়গাটাও থাকে। এবং বাবা মাদের ডিজিটালাইজড এই যুগে ভয়টা একেবারে অমূলকও না, ঠিক আছে? এখানে প্রচণ্ড সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন অনেক টিনেজার, অনেক কেসেস দেখি অনিয়ন্ত্রিত ডিজিটাল কি বলবো যে নলেজের অভাবে, ঠিক আছে? অনেক মানুষ, বিশেষ করে মেয়েরা, 16-17 বছরের মেয়েরা ভিক্টিমাইজড হচ্ছেন অনেকভাবে। সো বাবা মারা তো এগুলো দেখেন, ফেস করেন, ডেফিনেটলি তাদের ভেতরে ভয়টা কাজ করবে। সো আমার মেয়েটা বা আমার ছেলেটা সুরক্ষিত আছে কিনা ডিজিটাল দিক থেকে বা টেকনোলজির দিক থেকে,
এই জায়গাটা তাদের একটা ভয় আছে। সো আমি কি করছি, আমার স্টাডি ম্যাটেরিয়ালগুলো, আমার ইনস্টাগ্রাম, এখানে আমি গ্রুপ চ্যাট করছি, গ্রুপে কারা কারা আছেন এবং তারা কি আমার জন্য নিরাপদ কিনা, বন্ধুর মতো করে শেয়ার করার জায়গাটা। তারপর এক কথায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কোথায় আছি, ডিজিটাল যুগটাকে আমি কিভাবে ব্যবহার করছি, আমি ডিজিটাল যুগে কতটা ডিজিটাল, ঠিক আছে, এই জিনিসটা বাবা কিংবা মার সাথে পরিষ্কার রাখা, একদম ট্রান্সপারেন্ট বা ক্রিস্টাল ক্লিয়ার রাখা। এটা যেটা হবে, বাবা মার শঙ্কাটা কমে যায়, ভয়টা কমে যায়, ঠিক আছে। তখন দেখবেন অটোমেটিক্যালি রিয়াকশনটা তাদেরও আর ইম্পালসিভ হবে না। হুট করে বকার জায়গা থেকে দেখবেন যে তারা প্রশ্ন করছে, খুব আন্ডারস্ট্যান্ডিং একটা লেভেলে কিন্তু নিয়ে আসা সম্ভব এটাকে, এই জিনিসটা বলবো। আর নাম্বার 3, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইট ইজ আ টিম ওয়ার্ক। এটা আসলে একটা দলীয় কাজ, হ্যাঁ, বাবা মা এবং সন্তান। সো ডিজিটাল এই যুগে এটাকে যদি আমরা একটা ডিজিটালাইজড পড়াশোনার মাধ্যম, এটাকে যদি একটা গোল হিসেবে দেখি এবং এই গোলটাকে আমরা দুটো জেনারেশনের মধ্যে খুব সুন্দর একটা ট্রান্সপারেন্সি ক্যারি করতে চাই, একটা চমৎকার কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে শেয়ার্ড বাউন্ডারি সেট করা, ঠিক আছে। শেয়ার্ড বাউন্ডারি হচ্ছে আপু, বাবা মা এবং সন্তান একসাথে বসে একটা ডিসিশন নেওয়া যে স্ক্রিন টাইম কতটুকু থাকবে, ঠিক আছে, পড়াশোনার জন্য কতটুকু সময় আমার বরাদ্দ এবং আমি ফ্রেন্ডদের সাথে কতটুকু সময় চ্যাট করব, এটা দুজন মিলে, মানে বাবা মা এবং সন্তানদের মিলে একটা প্রপার স্ক্রিন টাইম সেট করে দেওয়া, ঠিক আছে। এটা করলে যেটা হয়, পারিবারিক আমরা ডিনার টেবিলে সেটা করতে পারি, বসে ডিনারের পর একসাথে বসে টিভি দেখতে দেখতে আমরা সেটা করতে পারি, ঠিক আছে। সো একটা ফ্যামিলি বা পারিবারিক আলোচনার সাপেক্ষে আমরা যখন আমাদের ডিজিটাল টাইমিংটা বা স্ক্রিন টাইমটা ফিক্স করে ফেলতে পারি, তখন একটা বাউন্ডারি থাকতে পারে। পড়াশোনা হোক, আমার স্টাডি প্যাক হোক, টিমস হোক, গুগল ক্লাসরুম হোক, আর ইনস্টাগ্রামে বন্ধুদের সাথে চ্যাট অর ফোন, সব কিছু আমি 12টার মধ্যে ক্লোজ করে ফেলবো। একটা বাউন্ডারি যখন থাকবে এবং সেটা শেয়ার্ড হবে, যেটা আমি ডিসকাস করেছি আমার প্যারেন্টসের সাথে, তখন খুব সুন্দরভাবে সেটা আগানো যায়, নিয়ম থাকে, ডিসিপ্লিন থাকে, ঠিক আছে। বাবা মাও খুশি, আমিও ডিপ্রাইভ না। আমার বাবা আমাকে অলওয়েজ বলে যে প্রতিদিন অ্যাটলিস্ট একটু সময় দাও আমাদেরকে, সারাক্ষণ কি ফোনের পিছে পড়ে আছো, নিজের কাজ করো, ফোনের ভেতর ঢুকে থাকো, আমাদেরকে তো টাইম দাও না। দুপক্ষ থেকেই আর কি এই ইনিশিয়েশনটা খুব প্রয়োজন, যে অন্তত পক্ষে ডিনারটা যাতে আমরা একসাথে করি। হ্যাঁ, ডিনার টেবিলে যখন আমরা বসে আছি, তখন ডিনারটা কিন্তু শুধুমাত্র রাতের খাবার খাওয়া না, সারাদিনের অনেক গল্প, অনেক আলোচনা, অনেক প্রবলেম আমরা ডিনার টেবিলে সলভ করে ফেলতে পারি। সো এই প্র্যাকটিসটা খুব হেলদি প্র্যাকটিস, খুবই হেলদি প্র্যাকটিস, এটা থাকা প্রয়োজন, ঠিক আছে। অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট একসাথে বসে খেতে খেতে গল্প করাটা, এটাতে যেরকম ফ্যামিলির ইমোশনাল বন্ডিংটা স্ট্রং হয়, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভেতরে যে একটা গ্যাপ, জেনারেশনাল গ্যাপ বলি, ইন্টারজেনারেশনাল কনফ্লিক্ট বলি, সেটা আসলে আস্তে আস্তে কমতে শুরু করে। দেখুন আপু, এখানে না মানে কেমন যেন একটা গ্যাপ আছে, একটা দেয়াল আছে। এই দেয়ালটা যেহেতু অনেক বছর ধরে তৈরি হয়েছে, হুট করে আমরা একদিনেই দেয়ালটা ভেঙে ফেলতে পারবো না। এটা একটা স্লো প্রসেস, বাট এই প্রসেসটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা আস্তে ধীরে কথা বলবো, এটা যখন আমরা ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখবো, তখন আমাদের ভেতরে ইমোশনাল বন্ডিংটা স্ট্রং হবে। আর ইমোশনাল বন্ডিং স্ট্রং হলে অটোমেটিক্যালি বাবা মাদের ডোরটা ওপেন হয়ে যায়, তাদের একটা সেফ প্লেস তৈরি হয়, তখন আমি কথা বলার জায়গা পাই। তারা যখন আমার কথাটাকে বুঝতে পারছেন, তখন আমিও অনেকটা বিশ্বাসযোগ্য ফিল করি। আমার ভেতরে একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়, যে না, বাবা মা আমার শত্রু না, তারা আমাকে বোঝেন। আবার ওদিকে বাবা মাও বোঝেন যে না, ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, ওরাও দায়িত্বশীল মানুষ, ওরা নিজেদের দায়িত্ব এখন নিতে শিখেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো আমরা চাচ্ছি, তাই না? একেবারেই তাই। এবং এই আলাপচারিতা আরও তো চলবে। আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করে ফেলি, যেখানে আমি প্রশ্ন করব, আপনাকে এক শব্দ উত্তর দিতে হবে। আচ্ছা, ওকে, তো শুরু। শিওর। এই যে জেনজির একটা টার্ম আছে ব্রো, এটা কি কুল নাকি অদ্ভুত? কুল। ওদের ল্যাঙ্গুয়েজকে আমি রেসপেক্ট করি, অফকোর্স। বড়রা দেখা যায় সকাল সকাল গুড মর্নিং টেক্সটটা দেয় বা বিভিন্ন ছবি দেয় গুড মর্নিং, সেগুলো কি ইগনোর করা ভালো নাকি এগুলো রিপ্লাই দিতে হবে সবসময়? রিপ্লাই দেওয়া উচিত। রিপ্লাই দেওয়া উচিত, ওকে। আপনার কাছে তো অনেক রকমের ক্লায়েন্ট আসে, হ্যাঁ, তো বাবা মাদেরকে কি আসলে সাজেস্ট করেন যে বাচ্চাদের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো তাদের কাছে রাখতে, বা রাখা কি ভালো কিনা? আপু, এখানে আবার একটা শব্দে অ্যান্সার করা যাচ্ছে না, আমি এক লাইনে বলি। সেটা হচ্ছে বাচ্চার বয়সটা হিসাব করতে হবে, বাচ্চার ডিজিটাল সেফটি নলেজটা আছে কিনা। হ্যাঁ, বাচ্চার বয়স যখন 15-16, তার নিচের বয়সের, মানে এর থেকে কম বয়সী বাচ্চাদের জন্য প্যারেন্টাল কন্ট্রোলটা রাখা উচিত। বলছি না পাসওয়ার্ড রাখতে হবে, বাট সুন্দর একটা এখন তো অনেক সিস্টেম আছে। সো প্যারেন্টাল কন্ট্রোলটা, যাতে করে
অনেক সময় অনেক কিছু করবে যেটা বুঝে উঠতে পারবে না, না বুঝে, ওর সেফটিটাও বোঝে না এখনও, সো ওইটা। বাট আফটার 16 or 17 যখন বাচ্চা নিজের সেফটি ইস্যুসগুলো বোঝে বা ডিজিটাল সেফটি পর্যাপ্ত আছে, তখন তার লাইফে একটা প্রাইভেসি আছে, বড় হচ্ছে আস্তে আস্তে, সো সেই প্রাইভেসিটাকে রেসপেক্ট করতে বলবো। ওয়াও, আচ্ছা, যে স্মার্টফোন ছাড়া এখন কি জীবন চলে? স্মার্টফোন ছাড়া জীবন চলে কি চলে না আমরা সেদিকে ভাবছি না। স্মার্টফোন বা টেকনোলজির এই আশীর্বাদ থেকে আমরা নিজেকে বঞ্চিত করতে চাই না, বাট উইথ আ প্রপার বাউন্ডারি, খুব সুন্দর একটা সীমা নির্ধারণ করা উচিত। আমরা কোন সময়টা আসলে স্মার্টফোন ইউজ করবো আর কোনটা করবো না, কোন জিনিসগুলো আমরা নেব কোনটা নেব না। এক কথায় স্মার্টফোন খুবই স্মার্ট ওয়েতে ইউজ করা উচিত। এই যে ইন্টারনেট বা ফোন ব্যবহার নিয়ে একটা মহাযুদ্ধ লেগে যায় বাসার মধ্যে, এটার সলিউশন কি? বিরিয়ানি না সরি? দুটোই দুটোই? হ্যাঁ, দুটোই। সরি যে পক্ষটা বলবে, লাইক সরি দুপক্ষ থেকে যেরকম আসার কথা যে আমি তোমার উপর অতিরিক্ত চিৎকার করে ফেলেছি, হ্যাঁ, এখন বলো কি হয়েছে। এই জিনিসটা বাবা মাদেরকে একটু অ্যাপ্রোচেবল থাকা, আর বাচ্চাদের হচ্ছে গিয়ে বাবা মা তোমরা, আমিও তোমাদের সাথে একটু চিৎকার করে ফেলেছি যে কেন আমার রুমে ঢুকলে বা কেন আমার সাথে চিৎকার করছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। আসলে এই যে আমি এই কাজগুলো করছি, আমি যে 3টা পয়েন্ট বললাম বেসিক, এগুলো ভেতর দিয়ে একটুখানি আসা। বিরিয়ানি হলে সরির ভালো সাথে হয়, বিরিয়ানি হলে ভালো হয়, পোক্ত হয় আর কি। পোক্ত হয়। ওয়াও আপু, দর্শক মিথিলা আপু কিন্তু দারুণ বুদ্ধি দিয়েছে। এই যে স্মার্টফোন নিয়ে আমাদের এত যুদ্ধ, এগুলো কমাতে বিরিয়ানি সরি দুইটাই চলে। কিন্তু আপনি কোন রেসিপিটা নিচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আপু, মানে আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা কিন্তু বাবা মা ফোনটা ধরুক আমরা পছন্দ করি না বেশিরভাগ ক্ষেত্রে। আবার আমার ফেসবুকে আমি অ্যাডও করছি না আমার বাবা মাকে, আমি কি শুধু বাবা শেয়ার মা না, কোনো করছি, ফ্যামিলি মেম্বারস কি অ্যাড করছি না, অ্যাড করছি না। চাচিকে অ্যাড করলো, চাচি বলে দেয় মাকে ফোন করে। তো এইটা একটা ঝামেলা মনে হয় যে ফ্যামিলি অ্যাড করলে আত্মীয় স্বজন আসলে এখানে একটা ঝামেলা হয়ে যায়। এরকম সমস্যা যখন নিয়ে কেউ আসে তখন আপনি কি বলেন? মানে তারাও মন খারাপ করে যে কি ব্যাপার, আমাকে কেন মানে ইগনোর করছে, এই জায়গাটা কিভাবে আসলে ব্যাপারটা ইগনোর করার না। টিনেজরা যেটা করতে চান বা তরুণ তরুণীরা, তারা একটা তাদের প্রাইভেট জোন রাখতে চান, তাদের কমফোর্ট জোন আছে, লাইক তাদের বন্ধু বান্ধব, তাদের যে কমিউনিটি, তাদের যে কি বলবো যে যাদের সাথে তারা মিশতে পছন্দ করে, শেয়ার করতে পছন্দ করে, এই কমিউনিটি নিয়ে তারা একটু প্রাইভেটলি থাকতে চান, প্রাইভেট কমিউনিকেট করতে চান, অ্যান্ড হুইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি আপু। আমি এটাকে খুব একদম ডিসকারেজ করছি না, এতটুকু প্রাইভেসি থাকা দরকার। কারণ হচ্ছে গিয়ে সব কিছু যদি আমরা বাবা মারা মনে করি যে বাচ্চার সব কিছু জানতে হবে, হ্যাঁ, তাহলে আমি তার প্রাইভেসিটাকে ব্রিচ করছি। চাপ লাগে খুব মানসিক তখন। হ্যাঁ, তখন গিয়ে একটু মানসিক চাপ লাগাটা স্বাভাবিক। সো আমি মনে করি সেফটি বা যে কোনো পারপাসেই প্রাইভেসির জায়গাটা যদি টিনেজরা ধরে রাখতে চায়, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, ঠিক আছে, বাট তাদেরকে এটার দায়িত্ব নিতে হবে। আমি টিনেজদেরকে বা এই এজ গ্রুপটাকে বারবার একটা কথা বলি, দরকার নাই বাবা মাকে বসে একদম ক্লাস নেওয়া বা ওয়ার্কশপ নেওয়ার যে আমার এই মানুষদের সাথে আমি কথা বলছি, এটা করছি। ইউ হ্যাভ আ লাইফ, গো উইথ ইট, বাট এনজয় দ্য প্রাইভেসি, নো প্রবলেম। একটা বড় হচ্ছে আস্তে আস্তে, ফেসবুকে ফ্রেন্ডস থাকবে, ডিজিটালি তুমি অনেকের সাথে কানেক্টেড থাকবে, ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকবে, হুইচ ইজ গুড। এটা গ্রোথের জন্য ভালো, লার্নিংয়ের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, দক্ষতা বৃদ্ধির জন্য ভালো। কিন্তু নিজের সেফটি নিজের কাছে। পরিবার যাতে টেনশন না করে, তাদেরকে একটু ক্লিয়ার রাখা, তাদেরকে বোঝানো যতটুকু তারা বুঝতে পারেন, এবং নিজের নিরাপত্তার দায়িত্বটা নিজেকে একটু নিতে হবে। বয়সটার কারণে আমি বলবো যে অনেকেই এই ডেঞ্জার জোনে আছেন, অনেকেই বিপদে পড়ে যান, আমরা দেখি। সো এই ইম্পালসিভিটিটার লাগাম একটু টেনে ধরতে হবে, তাহলেই সব ঠিক আছে। আপু, এই যে ইন্টারনেটের দুনিয়ায় আমরা যত জায়গায় আসলে স্মার্টফোন ব্যবহার করছি বা সোশ্যাল মিডিয়ায় চলাচল করছি, এর মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু একটা ঝামেলা লেগে যায়। দেখা যায় স্বামী চায় না যে তার ওয়াইফ স্মার্টফোন বেশি ব্যবহার করুক, বা স্ত্রীও চাচ্ছে না, অথবা দুজনই দুজনের পাসওয়ার্ড রাখতে চাচ্ছে, অথবা দুজনই ভাবছে যে কেউ মনে হয় অন্য কিছু করছে। তো এই জায়গাটা একটা বিশাল, এখানেও একটা গ্যাপ। এগুলো আপনার কাছে নিশ্চয়ই এরকম আসে, এরকম প্রবলেম নিয়ে, তখন আপনি আসলে কি বলেন তাদেরকে? দেখুন, ডিজিটাল দুনিয়াতে আমরা আসলে এতক্ষণ যে টপিকে কথা বলেছি, ব্যাপারটা প্রত্যেকটা রিলেশনশিপের উপর একটা ইম্প্যাক্ট ফেলে আসলে। হ্যাঁ, আমি কিভাবে ডিজিটালাইজড করছি নিজেকে এবং ডিজিটাল দুনিয়ায় নিজেকে কতটুকু ইনভলভ রাখছি, এটার ইম্প্যাক্ট সব জায়গাতে, সব সম্পর্কে। বাবা মা সন্তানের সম্পর্ক তো এতক্ষণ কথা বলেছি, কনজুগাল লাইফেও সেটার একটা ইম্প্যাক্ট আছে। যেমন ট্রাস্টওয়ার্দিনেস, এই জায়গাটা আমি যদি বিশ্বাসযোগ্যতার কথাটা বলি, যে আমার হাজব্যান্ড অ্যান্ড একটা কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজনের ফোনে পাসওয়ার্ড থাকবে কিনা, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে কিনা,
দেখুন, পাসওয়ার্ড প্রোটেকশন হচ্ছে গিয়ে আমাদের একটা বেসিক প্রাইভেসির জায়গাটাতে মানে যদি বলি যে নিরাপত্তার জায়গাটাতে থাকতে পারে। বাট ব্যাপারটা যদি এরকম না হয়ে যায় যে আমি আমার প্রাইভেসি রাখতে গিয়ে আমি ইনফাইডেলিটির দিকে চলে যাচ্ছি, মানে সহজ বাংলায় যদি বলতে যাই যে আমি আমার বেসিক বাউন্ডারি বা স্পেস নিতে গিয়ে আমি অনৈতিক কোনো কর্ম করছি, এটা কিন্তু অ্যালাউড না, ঠিক আছে, বা এটা নৈতিকতার বিরোধী হয়ে গেল। যে জিনিসটাকে আমি প্রাধান্য দিতে বলবো সেটা হচ্ছে যে আমার ফোন আমার পার্টনার সারাক্ষণ হাতে নিয়ে চেক করবেন, হ্যাঁ, কার সাথে টেক্সট করছো, কার সাথে কথা বলছো, এটা যেরকম আনহেলদি, ডিসরেসপেক্টফুল, প্রচণ্ড লেভেলের। অ্যাট দ্য সেম টাইম আমার ফোন ধরাই যাবে না, ফোনটা রিং বাজলে আমি দৌড়ে গিয়ে ধরছি যাতে করে আমার ফোন আমার পার্টনার দেখতে না পারে, সেটা আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। সো এই দুইটা জায়গা থেকে আমরা বিরত থাকব। এবং এখানে আসলে অনেক প্রশ্ন আপু যে আমরা কি একজন একজনের প্রতি যদি ট্রাস্টের জায়গাটা থাকে, আমরা যদি রেসপেক্টফুল থাকি, সম্মানজনক একটা সম্পর্ক মেনটেন করতে পারি এবং সম্পর্কটা হেলদি থাকে, হ্যাঁ, আমি মনে করি যে ডিজিটাল সেফটিগুলো বা ডিজিটাল প্রাইভেসিগুলো সেভাবেই সেট আপ হতে পারে। লাইক আমার কোনো প্রয়োজন হলে আমি আমার হাজব্যান্ডের ফোন দেখতে পারি বা ধরতে পারি যে আমার একটা ফোন করা প্রয়োজন, বা আমি একটা কাজ করবো, ফোনটা লাগবে। তখন যদি তার ভিতর সেই হেজিটেশনটা না থাকে, দ্যাট ইজ গুড, ঠিক আছে, ফোন দিব না কেন, কি করবে, অনেক প্রশ্নের সম্মুখীন না সন্দেহ হলে জাগে, তখন অনেক বেশি সন্দেহ প্রবণতা দেখা যায়। এক্স্যাক্টলি, তাই না? সন্দেহগুলো আমরা যদি একটু মেটাতে পারি আর কি। খুব ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট কমিউনিকেশন এটার কি আসলে। দেখতে পাচ্ছি যে বাবা মার সাথে বাচ্চাদের সম্পর্ক বলি বা স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা বলি, দুই ক্ষেত্রেই মানে পরিষ্কার থাকা এবং দুই ক্ষেত্রেই কমিউনিকেশন বা যোগাযোগ, একটা পরিষ্কার যোগাযোগ রাখাটা অনেক বেশি ক্লিয়ার গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে। সো আমার কাছে মনে হয় যে ট্রান্সপারেন্সি তো বটেই, নিজের ভেতরে যদি আমি ক্লিয়ার থাকি, এক কথায় আমি কোনো অনৈতিক কাজ করছি না, তখন আমার ফোন পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে কি না সেটা ম্যাটার করছে না। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। এই জন্য আমি প্রথমে বললাম যে মিথিলা আপু হচ্ছে বস, আর যেটা বুঝলাম সেটা হচ্ছে চুপ করে থাকলে আসলে সমস্যাটা বাড়ে, তাই পরিষ্কার আলোচনা করলেই অনেক কিছুর দূরত্ব মিটে যায়, তাই তো? দর্শক, আজকে কিন্তু রাতে খাবার টেবিলে বসে আমি আমার আব্বা আম্মার সাথে অনেক গল্প করব এবং আমার পছন্দের একটা পডকাস্ট শোনাবো। আপনি কি করছেন আমাদেরকে কমেন্ট করে জানান। নতুন কোনো বিষয় নিয়ে ডানা মেলো ডিজিটালের নতুন পডকাস্টে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।